সো আজকে 28/2/2025 আজকের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান এর এক্সাম হয়েছিল। সো এই প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, যেহেতু সলভ করা আছে একটু প্রশ্নগুলো পড়ে নিজের মধ্যে কনফিউজ দূর করে নেব। সেক্ষেত্রে ম্যাথগুলোর সলিউশন আমি এখানে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই পরীক্ষা ছিল এনাদের 80 মার্কের, সময় ছিল 1 ঘন্টা। তো প্রথম প্রশ্ন হলো, আলাল কোন রাজসভার কবি ছিলেন? এর অ্যান্সার হচ্ছে সমর আকবর। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার কে? গিরিশচন্দ্র ঘোষ। তো এগুলো মুখস্থ বিদ্যা, আর যেগুলো মানে বোঝানোর মতো বিষয় সেগুলো একটু ট্রাই করার। দেন বিষাদ সিন্ধু হলো একটি ইতিহাস আশ্রী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রী উপন্যাস। ভাষা কোন রীতি পরিবর্তনশীল? এটা চলিত রীতি, কারণ আমরা জানি যে চলিত রীতি সবসময় সময় পরিবর্তিত হয় চলিত রীতি। আর কোনটি মধ্যপল্লবী কর্মধারা সমাজের উদাহরণ? সেটা হচ্ছে চালগুমরা। তো অনেকে আমরা পড়েছি যে চালগুমরা। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? নিশ্চয়। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে নিশ্চয়। ডাক্তার ডাক কোন কারকে বিভক্তি? এটা হলো কর্মকারক, কারণ ডাক্তারকে কর্ম বোঝায়, এই কারণে ডাক কে দ্বারা প্রকাশ করলে কিন্তু কর্মকারক হয়। তারপরে চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে বাক্যটি, চণ্ডাল শব্দটি কোন কারকে? চণ্ডাল এ, তাহলে সপ্তমী কর্মী এ অতে এগুলো থাকে কি কর্মের সপ্তমীতে থাকে। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী একটা কাব্য। অনেকে আমরা ভাবি যে চন্দ্রাবতী একটি মহিলা কবির নাম, কিন্তু না, এটা একটা কাব্য। নেক্সট, হরপ্রসাদ শাস্ত্রী উপাধি কি? এটা হলো মহামহোপাধ্য। হরপ্রসাদ শাস্ত্রী উপাধি ছিল কি? মহামহোপাধ্য। শি ইজ অনার গ্রাজুয়েট। এখানে অ্যান্ড দিয়ে দিছে, কারণ আমরা জানি এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো না হয়, অয়ের মতো হয়, তাহলে অ্যান হয়। নেক্সট আছে দ্য ইয়ং ম্যান সেম ভেরি, কোন হচ্ছে কি? সেন্সিবিলিটি। এই প্রশ্নটার মধ্যে এখানে অ্যাডজেক্টিভ নাই, এই ক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ নিয়ে এসেছে, অ্যাডজেক্টিভের প্রয়োজন ছিল, এই কারণে এখানে সেন্সিবিলিটি হয়েছে। তারপরে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ নাম্বার 2 রেইন। ডিউ টু রেইন আমরা অনেকবার প্রিপোজিশনে পড়েছি যে ডিউ টু রেইন, এখানে আছে ডিউ টু রেইন। তো নম্বর হচ্ছে আফটার ইজ ওয়াজ রিপেয়ার দ্য কার ড্যাশ অ্যাগেইন। তো এখানে রান পারফেক্টলি, কারণ এখানে অ্যাডভার্বের অভাব ছিল, এখানে হয়েছে কি রান পারফেক্টলি একটা অ্যাডভার্ব, এখানে রান পারফেক্টলি একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। অ্যাডভার্ব ম্যান ইজ মরাল, হু ইজ ওয়ান ইজ এ নেগেটিভ সেন্টেন্স, তাই কারণ নো ম্যান ইজ ইমোরাল নেগেটিভ সেন্টেন্স হয়েছে। তো এখানে এই শব্দটা হয়েছে কি নো মোর। ম্যান ইজ ওয়েল, কারণ এখানে চিরন্তন বাক্যর ক্ষেত্রে আমরা অনেক সময় নো ম্যান এর একটা রুলস আছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাই হি কাম হোম ইয়েস্টারডে, এর প্রশ্নবোধক চিহ্ন এর প্রশ্নবোধক বাক্যটা হলো ডিড হি কাম হোম ইয়েস্টারডে। এটাকে যদি বলা যায় যে আমাদের টেন্স অনুযায়ী এইটা নেগেটিভ হয়েছে। তারপরে নেক্সট, এরপর হচ্ছে 17 নম্বর, যে হু ইজ ওয়ান ইজ সিনোনিম দ্য অ্যাডাল্ট। তাই অ্যাডাল্ট শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক। সো এর সিনোনিম শব্দের অর্থ হচ্ছে কি মেসার। ঠিক আছে, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথা বলি যে মেসুরেট, সেটা মেসারের ক্ষেত্রে নিয়ে এসেছে। তো ঘরটি আমাদের জন্য খুব ছোট, মানে এর ইংরেজি ট্রান্সলেশন হলো গ নম্বর, দ্য রুম ইজ টু স্মল ফর আস। তো ইফ ইট এ জিনিও পিকচার ইট ইজ ড্যাশ, গ নম্বর হচ্ছে রিয়াল, এটাকে ইনকমপ্লিটিং সেন্টেন্স থেকে এসেছে।
যে প্রভার এবং নিখুঁতবিহীন, সেক্ষেত্রে যে জিনিয়াস শব্দের কথা এখানে লেখা আছে, তার জিনিয়াস শব্দের অর্থ থেকে আমরা রিয়েল শব্দটা এখানে পেয়ে গেছি, কারণ জিনিয়াস মানে হলো সত্য, তার পারফেক্ট মানে তো হয় না, ফলস মানে মিথ্যা, আর কপি মানে হলো কপি করা, রিয়েল মানে সত্যি, এখানে রিয়েলে হবে। দেন আছে মাই হেয়ার ইজ স্টুড আপ ইন হোয়েন আই স দ্য হরিবল সাইন। তো এখানে স্টার্ন অন ইন মানে খাড়া হয়ে যাওয়া, স্টার্ন অন ইন মানে খাড়া হয়ে যাওয়া। তা এখানে বলছে যে মাই হেয়ার স্টুড আপ ইন, তো এখানে স্টার্ট অন ইন ব্যবহার করা হয়েছে, তো মানে খাড়া হয়ে যাওয়া, মানে চুলগুলো যখন আই স দ্য হরিবল সাইন, মানে যখন মানুষ ভয় পায়, বলছে যে আমার চুল তখনই খাড়া হয়ে যায় যখন আমি ভয় পাই, যখন আমি ভয়ের চিহ্ন বা দৃশ্যমান হয়, তখন কি হয়, স্টার্ন অন ইন মানে খাড়া হয়ে যাওয়া, চুলগুলো কি হয়, খাড়া হয়ে যাওয়া। তারপর লেখা আছে 20 নম্বর, যে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয়। তাই শতকরা অঙ্কের ক্ষেত্রে এখানে 50% এসেছে, সেক্ষেত্রে এটা আমরা শতকরা হিসাব করে অঙ্কটা করতে পারি। তো এখন আমরা এই যে 4টি আপেল 20 টাকায় কিনে 30% লাভ বিক্রি করে, এই অঙ্কটাকে আমরা একটু করার চেষ্টা করি। তো এখানে বলা যায় যে যেহেতু 4টি আপেল সে কিনছে, যে বিক্রয় মূল্য ফার্স্ট মূল্য ক্রয় মূল্য, চারটি আপেলের ক্রয় মূল্য, 4টি আপেল ক্রয় মূল্য হয়েছে 20 টাকা, আর 4টি আপেল বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি লাভ করি, তাহলে এখানে পাই আমরা 10 টাকা লাভ। 10 টাকা লাভ হয়, তাহলে এই 10 টাকা লাভ হয় কয় টাকায়, 30 টাকায়। তাহলে আমরা জানি কি 30 টাকায় লাভ 10 টাকা, 1 টাকায় লাভ, তাহলে 10/30, আর 100 টাকা লাভ। 100 টাকায় লাভ হবে কোথায়, 100 টাকা লাভ হবে 10 গুণন 100/30। তাহলে এখানে 10 দিকে 3, আর এখানে এখানে আমাদের ভুল হয়েছিল, এখানে হবে 20 টাকা লাভ হয়, তাহলে আমাদের এখানে 20 হবে 20। তো আমরা এখানে লিখব যে 20 টাকায়, এর আগে ভুল হয়েছিল, 20 টাকা লাভ হয় 10 টাকা, 1 টাকা লাভ হয়, 100 টাকায় কত টাকা লাভ হয়। তাহলে এখানে 10/20 আর নিচে আসবে 20, তাহলে 10 দিকে 2 দিয়ে 100 কাটতে হবে 50, তাহলে এখানে হয় কত, 50 টাকা। এইভাবে কিন্তু এটা ট্রাই করছি। তো 2 নম্বরে এরপরে আমার লেখা আছে 2টি রাশির অনুপাত 4:5 এবং পূর্ব রাশি 16 হলে উত্তরটি কত। উত্তর আছে 28। তাই 28টা কীভাবে বার হয় একটু আমরা দেখার চেষ্টা করি এখন। তো আমরা যেহেতু এখানে রাশি দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে, কত এখানে দেওয়া আছে 4/7। তো এখানে 2টি রাশির অনুপাত আছে 4:7। তাই এটাকে আমরা পূর্ব রাশি ধরি, আর এই 7টাকে ধরি পশ্চিম রাশি বা উত্তর রাশি। তো এখন আমরা প্রথম থেকে অনুপাত করি যে 4/7 ইকুয়াল, যেহেতু পূর্ব রাশি আছে 16, তাহলে পূর্ব বাই উত্তর, তাহলে উত্তরটা যদি এক্স ধরি, তাহলে এখন আমাদের ক্রস গুণ করে দিই আমরা, তাহলে 4x/7 গুণন 16, তাহলে x = 7/16 ভাগ 4 দিয়ে এটা কাটলে আমাদের 4, তাহলে 4×7 = 28। এক্ষেত্রে উত্তর হয়েছে 28। তাহলে এখন আমরা যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত আছে কত, পিতা পুত্রের বয়সের অনুপাত 10 × 3, এবং পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত। তা এটা যদি আমরা এখন নির্ণয় করি, আমরা অনেকে বিভিন্ন ধরনের করি, যে পিতার বয়স x ধরি, পিতার বয়স
এক্স। তাই এগুলো অনেক জটিল, তো আমরা শর্টকাট টুকটাক আমরা কাজ করবো। যেহেতু পিতা আগে লেখা আছে, তাহলে মনে করতে হবে পিতা পিতা অনুপাত পুত্র প্লাস ইকুয়াল আবার পিতা অনুপাত পুত্র অনুপাত পুত্র। তো এখানে প্রথমে যেহেতু পিতা লেখা আছে, যেহেতু ওখানে পিতার বয়স নাই, সেক্ষেত্রে আমরা এক্স ধরবো। তো এখানে পিতা প্রথমে লেখা আছে কত 10 অনুপাত কত 3 ইকুয়াল, যেহেতু পিতার নাই, পিতার বয়স যেহেতু নাই, তাহলে এটাকে আমরা এক্স ধরি। তাহলে এক্স অনুপাত পুত্রের বয়স কত 18। তাহলে এখানে আমরা এই সমীকরণটা সমাধান করি। 10/3 ইকুয়াল x/18। তাহলে এখন এটাকে আমরা গুণন করে দেই, 3x ইকুয়াল 180, এটাকে গুণন করলে। তো এখন x সমান সমান 180/3, তাহলে 3 দিয়ে আমরা যদি এটা কাটি তাহলে 6 পাচ্ছি 0, তাহলে 60 বছর। তাহলে পুত্রের বয়স পেলাম কত, এখানে আমরা পুত্রের বয়স পেলাম 60 বছর। এটাই অ্যান্সার। তারপরে আছে যে কি 1/100 দিয়ে ভাগ করলে আমাদের এটা ক্যালকুলেশনের হিসাব। তো এটাকে দশমিক আসে, এটা তো জানা যায়, কারণ যেহেতু 100 এখানে 2টা শূন্য আছে, সেক্ষেত্রে একটা মানে পূর্ণাঙ্গ টেকনিক হলো যতটা ভাগ দিবে অতটা দশমিকের পর অতটা ঘর থাকে, যেমন 2টা মানে অতটা সংখ্যা সহ ততটা ঘর থাকবে। সেক্ষেত্রে একটু সাধারণ টেকনিক নেওয়া যায়। তারপরে এটাকে গুণ করলে এটা হয় 0, কারণ 0-র সাথে এনি হাউ কোনো প্রশ্ন বা কোনো জিনিস গুণ করলেই হয়ে যাবে কত 0। তো তারপরে রাখা আছে, নেক্সটে যাই। তারপর আছে 1 মিটার সমান কত সেন্টিমিটার, এটা 100 সেন্টিমিটার, ওটা আমরা অনেক জানি 100 সেন্টিমিটার। 1 মাইল কত কিলোমিটার, 1.609 কিলোমিটার। ঠিক আছে, অনেকে 0.62 লেখা থাকে, কিন্তু না, অবশ্যই 1.609 মানে 1.6। তো যে পরিমাণ খাদ্য 2 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের চলবে। তাই এই অঙ্কটার উত্তর দিয়ে যেখানে 50 জন, কীভাবে হবে এটা একটু আমাদের দেখার বিষয়। তো এই অঙ্কটা হচ্ছে ঐকিক নিয়মে, তো সেক্ষেত্রে এখানে বিশ্লেষণ করে দেখি কীভাবে হয়। যে এখানে 200 জন লোকের 20 সপ্তাহ, লোকের 20 সপ্তাহ যে খাদ্য চলে, যে খাদ্য চলে তা একজন লোকের চলে, একজন লোকের চলে বেশি। বেশি হলে অবশ্যই কী হবে, গুণ হবে। তাহলে 200 গুণন 20 এত কি সপ্তাহ চলে, এটাকে গুণ করলে আমরা পাই 4,000 সপ্তাহ, এটাকে আমরা পাই। তো 4 সপ্তাহ এত সপ্তাহ চলে, এটাকে সপ্তাহ চলে। তাহলে এখন 200 জন লোকের 20 সপ্তাহ খাদ্য যে একজন লোকের 400 সপ্তাহ চলে, এবং 400 সপ্তাহে 8 সপ্তাহ চলে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি, এরপর লিখব যে 200 জন লোকের 20 সপ্তাহ, 200 জন লোকের 20 সপ্তাহ চলে যে খাদ্য একজন লোকের চলে, একজন লোকের চলে কি অবশ্যই বেশি। তাহলে এখন আমরা এখানে লিখব 400 সপ্তাহ, 400 সপ্তাহ। তাহলে এখন 400 জন লোকের 8 সপ্তাহ চলে, 400 জন লোকের 8 সপ্তাহ চলে যে খাদ্য 400/8 সমান সমান আমরা কি পাই, এখানে
500 জন। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। তো একটু ক্লিয়ার করে নেই। নেক্সট কোশ্চেন আছে এক্স ওয়াই এর গড় মান এত এবং জেড এর 12 হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত। এখানে উত্তর হচ্ছে 10। এটা কিন্তু খুব ইজিলি। তো সেক্ষেত্রে এক্স ওয়াই এর গড় মান দেওয়া আছে, তাহলে এটা তো আমরা ইজিলি পাই। এক্স ওয়াই মানে এক্স ওয়াই গড় মান, এখানে যদি আমরা অঙ্কটাকে করতে যাই তাহলে এক্স ও ওয়াই গড় মান 9, তাহলে মোট মান হচ্ছে 9 গুণন 2 সমান কত 18। আর এখানে জেড এর মান কত, তাহলে জেড এর মান হলো কত 12। তাহলে এটাকে আমরা যোগ করি, যোগ করলে হয় 30। তাহলে তিনটা এক্স ওয়াই এবং জেড, যদি তিনটার ক্ষেত্রে আমরা কি করবো 30/3 দেবো, তাহলে হয় কত 10। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এই ক্ষেত্রে এখানে 10 দেওয়া আছে। তো তারপরে আমরা এখন যাবো, এটা একটু মিশাই দেই। তারপরে লেখা আছে পিতা পুত্রের বয়সে অপেক্ষা দ্বিগুণ বছর বেশি। তা সেক্ষেত্রে পিতার বয়স 62 হলে পুত্রের বয়স কত। তো এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। তো যেহেতু পিতার বয়স 2 গুণ কম, 2 বছর বেশি, দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তা সেক্ষেত্রে আমাদের সোজা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা অবলম্বন করি, দেখি আসে কি আসে না। অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে কত 30 বছর। তো এখানে বলছে পিতার বয়স 62 বছর, পিতার বয়স 62 বছর, পিতার বয়স হচ্ছে 62 বছর। আর 2 বছর কম হলে পিতার বয়স, 2 বছর এখানে বেশি আছে, এখানে অপেক্ষা করে 2 বছর কম দেই। 2 বছর কমে পিতার বয়স, তার বয়স তাহলে 62 মাইনাস 2 60 বছর। তো এখানে হবে 60 বছর, কিন্তু 60 বছর কি বয়সের দ্বিগুণ, তাহলে 60 বছর হলো বয়সের দ্বিগুণ। কার 60 বছর হল পুত্রের বয়সের, তা সেক্ষেত্রে যদি হয় তাহলে 60/2 30 বছর। মানে এটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেই বোঝা যাবে যেটা এই অবস্থা। দ্বিগুণ যেহেতু বেশি, তাহলে 2 গান থেকে বিয়োগ করে ভাগ দিলেই হয়ে যাবে 30 বছর। তারপর লেখা আছে এক্স ওয়াই ইকুয়াল 7 এবং জেড ওয়াই ইকুয়াল 10 হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। তো এখানে লিখছে 9। তাই এই অঙ্কটাও আমরা এখানে করে দেখাবো। তো এটা একটু আমরা ডিলিট করে দেই। তো এক্স ওয়াই ক্ষেত্রে আমরা এটা সৃজনশীল বীজগণিতের অনেক করছিলাম আমরা। তো সেক্ষেত্রে বলছে কি এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 10 হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। তো এই অঙ্কটা আমরা অনেকবার বহুবার করেছি। তো সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই, যেহেতু এক্স ওয়াই মান আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কি নিয়ে আসতে হবে এক্স ওয়াই জেড, মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান নিয়ে আসতে হবে। এক্স মাইনাস প্লাসের আছে, প্লাসের উপর তার উপরে এখানে হোল স্কোয়ার দিব, দিলে আমরা এক্স মাইনাস, ও শিট একটু ভুল হচ্ছে, এটা হবে মাইনাস, মানে আমার সূত্র নিয়ে আসতে হবে না। আমাদের অনেক সূত্র করেছিলাম যে এক্স মাইনাস ওয়াই এর 2 নম্বর সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি, তাহলে এখান থেকে আমরা যদি এক্স ওয়াই এর মান বসে দিই 7 এর স্কোয়ার মাইনাস 2 গুণন 10, তাহলে এখানে 49 মাইনাস 20
তাহলে এখানে আমরা যদি 49 মাইনাস 20, তাহলে আমাদের এখান থেকে যদি মান বিয়োগ করি তাহলে আমরা পাবো, ও সরি এখানে হবে 4ab, আমার ভুল ছিল, এখানে 4ab হবে, 4ab, তাহলে এখানে হবে 40, এখানে হবে 9, এটা হচ্ছে অ্যান্সার। দুঃখিত, আমি ফার্স্ট টাইম এখানে লিখতেছি তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। সো নেক্সট দু একটা ভিডিওর উপর ভালো হবে হয়তো বা। তাহলে এখানে যে a মাইনাস বি এর দ্বিতীয় সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা 4ab দিলেই 40 হবে, 49 থেকে 40 বাদ দিলেই 9 পাওয়া যাবে। ম্যাথটা আবার প্রথম থেকে পড়ি। এটা হচ্ছে 21 মিনিট না, তাহলে এখানে আছে x প্লাস ওয়াই ইকুয়াল 7, x ওয়াই ইকুয়াল 10 হলে x মাইনাস ওয়াই এর মান কত, মান কত? তো এই অঙ্কটা আমরা অনেকবার করেছি, যেহেতু এখানে x ওয়াই এর মান আছে তাহলে আমাদের a মাইনাস বি এই হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করতে হবে। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a প্লাস বি মানে x প্লাস ওয়াই, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখন এখানে আমাদের a প্লাস বি এর ক্ষেত্রে মান বসাই দেবো, 7 এর উপর স্কয়ার মাইনাস 4 গুণন 10, তাহলে আমরা পাই কত, 49 মাইনাস কত ভাই 40, তাহলে এখানে আমরা যদি এখানে গ্রহণ করে পাই 9, এটা হচ্ছে মূলত অ্যান্সার। এক্ষেত্রে এখানে 9 বসেছে। তো তারপরে আমাদের এখানে আছে দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 হলে এবং বড় সংখ্যাটি কত? তো বড় সংখ্যাটি উত্তর দিচ্ছে 16। তো এই বড় সংখ্যাটি কিভাবে হবে সেটাও আমাদের দেখার বিষয়। তাহলে x প্লাস ওয়াই, যেহেতু দুইটি সংখ্যার কি যোগফল দেওয়া আছে, তাহলে আমরা একটু করার চেষ্টা করি, দেখি আমাদের ম্যাথের উত্তর হয় কি হয় না। তো এটাকে আমরা একটু ডিলিট করে দেই, যেহেতু কি বলছে দুইটা সংখ্যা x এবং দুইটা সংখ্যা, তাই একটা আমরা ধরি, দুইটা সংখ্যার মধ্যে ধরি, একটা ধরলাম x আর একটা ধরলাম y, এই দুইটার যোগফল হচ্ছে কত, এই দুইটার যোগফল হচ্ছে 28 এবং কি বিয়োগফল 28, x মাইনাস ওয়াই এর মাইনাস কত 28। তা এই দুটো যখন আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা কি পাই, সাইন যোগ করলে কিন্তু সাইন চেঞ্জ হয় না, তাহলে ক্ষেত্রে আমরা এটা কেটে যায়, তাহলে 2x সমান সমান 56 পাই। তাহলে x সমান সমান তাহলে আমরা দুইটা সংখ্যার যোগফল এবং বিয়োগফল এখানে দেওয়া আছে, তাই সেক্ষেত্রে আমরা এখন সংখ্যা দুইটা নিতে পারি। তাহলে দুইটা সংখ্যা, একটা x আর একটা হচ্ছে y, x y যোগফল হচ্ছে 28 আর বিয়োগ x মাইনাস ওয়াই এর যোগফল হচ্ছে 4। তাহলে এখন এই দুটাকে আমরা যোগ করলে এটা কেটে যায়, তাহলে এখানে কি বললাম 2x সমান সমান 32, তাহলে x সমান সমান 32/2, তাহলে কি বললাম 16। তাই এখানে এই 16টা অ্যান্সার বলা আছে। তারপর নেক্সট আমাদের প্রশ্ন, এটাকে আমরা ক্যান্সেল করাই দেই। নেক্সট প্রশ্ন আমরা নিয়ে আসি, নেক্সট প্রশ্ন হলো আমাদের এটা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 33 নম্বর আমরা প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। দেখা আছে a মাইনাস a ইন্টু ব্র্যাকেট দেওয়া আছে, তো এটা ব্র্যাকেট করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা সহজেই পেয়ে যাইতে পারি। তো এটা কিন্তু খুব একটা সহজের মধ্যেই আছে, যারা বীজগণিতিক
পারে টুকটাক, তারাও কিন্তু এটা পারবে আর কি। তো তাহলে এটাকে উত্তর হবে কত, a প্লাস বি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, এখানে লেখা আছে a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস ওয়ান ইকুয়াল ভাট দেওয়া আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে কি ভাই, এখানে যদি a বাই এই মাইনাসটা এখানে ব্র্যাকেট তুলে দিতে এই মাইনাসে হয়, এই মাইনাস আর এখানে যায় কি হয়, এই মাইনাস আর এই মাইনাস থেকে কি হয়, প্লাস হয়। কি হয়ে যায়, প্লাস হয়। আর এই মাইনাসের এখানে যায় মাইনাস ওয়ান হয়। তাহলে আমাদের এখানে এটা কেটে যায়, সরি এটা কাটা যাবে না, প্লাসে মাইনাসে কাটা যায়, যার পরে a মাইনাস ওয়ান হয়। এখানে কি যে a মাইনাস ওয়ান দিচ্ছে কেন, অ্যান্সার a মাইনাস ওয়ান হবে, এখানে তো উত্তর ভুল দিয়ে দিছে, উত্তর হবে এটাই, a মাইনাস ওয়ানই হবে। তো নেক্সট সূত্র লেখা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। একটি সংখ্যার 3 গুণের সাথে যোগ করলে 90 হয়। তা ধরতে হবে সংখ্যাটি 3x। তো এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি। তাহলে এখন আমরা লিখব যে ধরি সংখ্যাটি x। তাহলে তিনটি সংখ্যার যেহেতু কি লেখা আছে, গুণফল, এখানে লেখা আছে তিনটি সংখ্যার গুণফল, তাহলে এখানে লেখা হবে যে তিনটি সংখ্যার গুণফল। তাহলে 3x সমান সমান কত, 3x। আচ্ছা, তিনটি সংখ্যার গুণফল 3x এবং দুইটি সংখ্যার গুণফল কত হয়, 2x। তাহলে প্রশ্ন মতে কি লেখা আছে যে গুণ করে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রশ্ন মতে 3x প্লাস 2x ইকুয়াল 90। তাহলে এখানে পাই আমরা কত, 5x সমান সমান কত পাই, 90। তাহলে এখানে x সমান সমান 90/5। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 18। সেক্ষেত্রে এখানে উত্তর হয়েছে 18। আর একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ এত ডিগ্রি এবং 55 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের, সমবাহু না সমদ্বিবাহু। তো এটা যদি এখানে উত্তর লিখছে কি সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের হওয়া শর্ত হচ্ছে কি যে অবশ্যই ত্রিভুজটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে। তা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমরা জানি যে তিনটা ত্রিভুজ যে কোনো অবস্থা থাকলে তিনটা ত্রিভুজের সাপোজলি এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটা এটা অবশ্যই দেখতে হবে যে 90 ডিগ্রি হতে পারে। তাহলে এটা হবে হয় 35 আর এটা হবে 45 55, মানে কি এই তিনটাকে যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে তিনটা কোণ মাইনাস করলে হবে 3 কোণ। তার সেক্ষেত্রে যেহেতু 2 কোণের মান দেওয়া আছে, তাহলে 3 কোণের মান সমষ্টি 180 ডিগ্রি হয়ে থাকে সব সময়। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 কোণ, তাহলে একটা কোণ কত, 35 যোগ একটা কত, 55। তাহলে আমরা পাই কত, 90। তাই এটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ। এটা হচ্ছে তোমার 35 আর এটা হচ্ছে কোনো 55 আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। তারপরে লেখা আছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3 এবং 5 এর বৃহত্তম কোণটি কত। ঘর নাম্বার দেওয়া আছে কি 90 ডিগ্রি। তা সেখানে আমাদের দেখা যায় যে এই কোণের অনুপাতগুলোকে আমরা যখন একটু বোঝার মতো একটা ক্রিয়া আছে এখানে, যে কোণের অনুপাতগুলো আছে 2:3:5, কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে 4 হয় অনুপাত 9 অনুপাত কত, 25 হয়। তাহলে আমাদের এই তো আমাদের এখানে কিন্তু বুঝতে পারছি, আমরা কি জানি যে ভূমি স্কোয়ার বাই দৈর্ঘ্য স্কোয়ার 3 3 কত হয়, 9 হয়।
তো অতিভুজ স্কয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র আছে কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা মিলে যাচ্ছে, যেখানে এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যেটা সমকোণী ত্রিভুজ, কিন্তু আমরা এখন অনুপাত দিয়ে অঙ্কটা করার চেষ্টা দেখি হয় কি হয় না। তো অনুপাতের ক্ষেত্রে যেহেতু তিনটা কোণ আছে ওখানে, তাহলে তিনটা কোণকে আমরা সমষ্টি করি। তাহলে এখন দেখি তিন কোণের যেহেতু সমষ্টি আছে এখানে 2:3:5, তাহলে 2:3:5। এই তিন কোণের সমষ্টি 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 সমান সমান 10 হয়। যেহেতু এখানে কি বলছে যে আপনাদের বৃহত্তম কোণটা হচ্ছে 5, তা সেক্ষেত্রে আমরা জানি কি এর অঙ্ক অনেক জানি, দেখি বৃহত্তম কোণ আমরা কি জানি যে তাহলে যেহেতু একটা ত্রিভুজ লেখা আছে, ত্রিভুজের মোট সমষ্টি কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি সেটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ধরনের ত্রিভুজটা থাকে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 80 ডিগ্রি। তা সেই ক্ষেত্রে এখানে কি হবে, 180 ডিগ্রি এর 5/10। তাহলে এখানে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি কত, 18। এই 18 দিয়ে 5 গুণ করলে হয় 90 ডিগ্রি। মূলত এইভাবে অনুপাত দিয়ে বাড়ি করতে হয়। তারপরে একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে, একটি। তো একটি ত্রিভুজের সর্বোচ্চ স্থূলকোণ একটি, এটা একটা মুখস্থর মতো বিদ্যা, তবে একটু এখানে অল্প একটু বোঝারও বিষয় আছে, দেখি আমি পারি কি পারি না। সেটা হলো স্থূলকোণ কাকে বলা হয়। তো স্থূলকোণ শব্দের অর্থ যে কোণ স্থূলকোণ যে কোণ 90 ডিগ্রি থেকে বেশি এবং 80 ডিগ্রি থেকে কম, তাহলে সেটা হবে স্থূলকোণ। আর যেহেতু একটা ত্রিভুজ এখানে 180 ডিগ্রি থাকে, এটা সম্পূর্ণটাই গিয়ে 80 ডিগ্রি, তাই একটা যদি 90 ডিগ্রি হয়, তাই এখানে বলছি যে এই ত্রিভুজটার মধ্যে কয়টা স্থূলকোণ থাকতে পারে, 180 ডিগ্রি থেকে তার বেশি না, দুইটা হতে গেলে 180 গুণন 2 হতে হবে, তাহলে 360 হতে হবে। তার অর্থে 360 হওয়ার চান্স নাই, 180-র ভিতরে একটা। সেক্ষেত্রে এখানে বলে দিচ্ছি কি স্থূলকোণের সর্বোচ্চ কয়টা থাকতে পারে, এখানে উত্তর হবে একটা। একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং ত্রিভুজ দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে দেখেন যে একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তো অতিভুজের দৈর্ঘ্যের ক্ষেত্রে আছে এখানে 13 মিটার। দুইটি ত্রিভুজ যদি দেওয়া আছে, দুই বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া নাই, অতিভুজ এটা আছে অবশ্যই এটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব। তা এটাকে যদি অতিভুজ এখানে দেওয়া আছে, অতিভুজের নাই, অতিভুজ স্কয়ার নাই, তো অতিভুজকে আমরা x ধরি আর ভূমি যে কোনো দুইটা ধরি, দুইটা বাহু যোগ সমান 5, 5-এর উপর স্কয়ার যোগ 5-এর উপর স্কয়ার, এটা স্কয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম, কি সরি 5 না, এখানে দুইটা আছে, একটা আছে 12, লম্বা আছে 12, তাহলে এখানে 25 যোগ 12 উপর করলে 144 হয়, এটাকে যোগ করলে 1 6 9 হয়, তাহলে x থাকলে এখানে একটা রুট হয়, তাহলে হবে 13। এই ক্ষেত্রে এখানে 13 মিটার। তারপর একটি চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলা হয়, তাকে রম্বস বলা হয়। রম্বস আর সামান্তরিক আমরা কিন্তু জানি দেখতে কীরকম, এটাকে দেখার মধ্যেই এটাকে জাস্টিফাই করতে হবে। সো সেটা হলো
এখানে বলছে সামুদ্রিক, তো সামুদ্রিক কিন্তু কোনগুলো সমকোণ হতে পারে? ট্রাপিজিয়ামের কোনো কোণ কিন্তু হয় না। ট্রাপিজিয়াম দেখতে কিন্তু মোটামুটি এ ধরনের ট্রাপিজিয়াম এ ধরনের থাকে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্র কি হয়? আয়তক্ষেত্রের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি ক্ষেত্রে হয়, আর রম্বসের কোণ কিন্তু হয় না, কিন্তু কর্ণদ্বয় কিন্তু হয়। তা সেক্ষেত্রে এখানে বলছে যে পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমান না, এটা হচ্ছে রম্বস। আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কি বলে? এটা গ নম্বর ব্যাসার্ধ বলা হয়। তারপরে এখানে লেখা আছে যে 40 নম্বরে মানব শরীরের রক্তের গ্রুপ কয়টি? আমরা কিন্তু মানব শরীরের রক্ত গ্রুপ সম্পর্কে জানি, সেটা হচ্ছে 4টি। সেটা কি? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, আর একটা হচ্ছে ও পজিটিভ। তো এখন এই 4টি হচ্ছে মানবদের শরীর। একটি পানিতে অক্সিজেনের কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানি, কারণ নদীর পানিতে বিভিন্ন ধরনের শৈবাল ছত্রাক থাকে, মানে সবুজ প্রাণী থাকে, সেক্ষেত্রে নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি। দৈনিক খাদ্যের তালিকায় সামুদ্রিক মাছ ও শৈবালের অন্তর্ভুক্ত কোনো রোগ প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিয়ামেস। এটা আমার জানা নাই, কিন্তু অ্যান্সারটা এটাই। জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সেটা হচ্ছে গামা রশ্মি। এই গামা রশ্মি, আলফা বিটা গামা রশ্মির সাহায্যে কিন্তু আমাদের কি হয়? ক্যান্সারের রোগ নির্ণয়ের জন্য থেরাপি দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু এই সবচেয়ে বেশি সমস্যা হলো, সেটা হলো কি? গামা। তো সেক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হবে সর্বোচ্চ সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? সর্বাপেক্ষা হালকা গ্যাস হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। সেটা কিন্তু আমরা সবাই জানি, হাইড্রোজেন। গ্রিন হাউস ইফেক্ট এর পরিণত বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি? সেটা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিন হাউস গ্যাস ইফেক্ট এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর দিক। গ্রিন হাউস গ্যাস ইফেক্ট সম্পর্কে তো আপনারা জানেন, কিন্তু সেটা হলে নিম্নভূমি নিমজ্জিত হবে। তো তারপরে লেখা আছে বিদ্যুৎ বিল হিসাব কিভাবে করা হয়? কিলোওয়াট এবং আওয়ারে। এটা আমরা কিন্তু অনেকবার বিভিন্ন জায়গায় পড়েছি। কিলোওয়াট মানে কি? ইউনিট, মানে কিলোওয়াটকে বলা হয় এক ইউনিট 1000 ক্ষেত্রে। তাপমাত্রার সময় সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? সেটা হচ্ছে বায়বীয় পদার্থ। মানে কি? তাপ যখন প্রয়োগ করা হয়, বায়বীয় মানে গ্যাসীয় পদার্থের সবচেয়ে তাপ বেশি হয়, গ্যাসীয় পদার্থ। তো বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা? ক নম্বর হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি, অনেকবার ক্লাস 6-7-এ পড়ছি, বৈদ্যুতিক বাল্বের ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে। কিন্তু চিপসের ক্ষেত্রে থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা আর ইলেকট্রিক বাল্ব কি দিয়ে ফিলামেন্টের তৈরি? সেটা হচ্ছে ট্যাংস্টান। আমরা কিন্তু ট্যাংস্টানের অনেক পড়ছি। ট্যাংস্টানের তার দিয়ে তৈরি, এবং হিটারের ক্ষেত্রে, শুধু বৈদ্যুতিক বাল্ব নয়, হিটারের ক্ষেত্রে ট্যাংস্টানের তার দিয়ে তৈরি হিটার। তারপরে নেক্সট আমাদের 51 নম্বর, আছে কোন প্রাকৃতিক উৎসব সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? সেটা হচ্ছে খ নম্বর বৃষ্টি। সবচেয়ে প্রাকৃতিক উৎস থেকে সবচেয়ে মৃদু পানি। বৃষ্টির পানিতে পিএইচ এর মান সবচেয়ে কম থাকে, এই কারণে মৃদু পানি পাওয়া যায়। তো তারপরে দেহের প্রধান সৈনিক হিসাবে কাজ করে কোনটি? খ নম্বর হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি না থাকলে, মানে অ্যান্টিবডি দেহের সৈনিক হিসাবে কাজ করে। আমাদের অ্যান্টিবডি কমে গেলে কি হয়? জ্বর বেশি হয়। এই কারণে তো আমাদেরকে কী করতে হয়? আমাদেরকে অ্যান্টিবায়োটিক খাইতে হয়। এটা হলো বড় সবচেয়ে উদাহরণ। তারপরে লেখা আছে যে নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে সেটা আপনাদের বিভিন্ন ধরনের বাসায় বিভিন্ন অ্যালুমিনিয়ামের আসবাবপত্র আছে, সেগুলোকে চুম্বক দিলে চুম্বক আকৃতি করে না। কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে Na2CO3 10 অণু পানি। মানে কি? সোডিয়াম। Na হচ্ছে সোডিয়াম, আর কার্বন এবং অক্সিজেন। সোডিয়াম কার্বন অক্সিজেন মিলে কিন্তু, আর 10 অণু পানি মিলে কিন্তু কাপড় কাচা সোডা তৈরি হয়। কারণ দেখেন এখানে যে এই কপার কিন্তু নীল রশ্মি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যারা কেমিস্ট্রি বিষয় পড়ে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তবে 2টি নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার কোনো দূরে সরে গেল, কাজের পরিমাণ কত হবে? গ নম্বর আছে কি? 10 জুল। এখন কথা হচ্ছে যে বস্তুটা প্রয়োগ করা 10 মিটার দূরে গেল, এটা হলো আমাদের
গুণন করলে কিন্তু হয়ে যায় 2 নিউটন বল প্রয়োগ করায়, মানে কি যে বল গুণন সরণ, এই বল গুণন সরণ সমান সমান হয় কি মোট কাজ, মনে হয় ডাব্লু। ডাব্লু সমান সমান বল গুণন সরণ, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লু সমান সমান এফসি, আমরা অনেকবার পড়েছি বিভিন্ন বইয়ে। সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি, সেটা হচ্ছে তামা। তামা সবচেয়ে ভালো তাপ পরিবাহক। ট্রান্সফর্মার কোনটি পরিবর্তন হয়, গ নম্বর কারেন্ট ও ভোল্টেজ। ট্রান্সফর্মার কোনটি কারেন্ট এবং ভোল্টেজের সবচেয়ে কি হয় বেশি পরিবর্তিত হয়ে থাকে। তারপরে বায়ু একটি কি ধরনের পদার্থ, সেটা হচ্ছে মিশ্র পদার্থ। বায়ুতে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন মাটি থাকে, তারপর বিভিন্ন ধরনের তরল গ্যাস, তারপরে রাসায়নিক বিভিন্ন ধরনের ক্রিয়া থাকে, কারণ এটা মিশ্র পদার্থ। বায়ু একটি মিশ্র পদার্থ। ফল পাকানোর জন্য কোনটা, ক নম্বর ইথিলিন। ইথিলিন বিভিন্ন ধরনের গ্যাসে, ইথিলিন গ্যাস ফলে দেওয়া হয়, এই কারণে ফল পেকে যায়। তামা ও টিনের মিশ্রণকে কি বলা হয়, সেটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ হলো তামা এবং স্টিলের মিশ্রণ। কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকর প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম। 26 নম্বরে বলছে বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে লাউড স্পিকারের মাধ্যমে। বিদ্যুৎকে শব্দ শক্তিতে রূপান্তর হয় লাউড স্পিকারের মাধ্যমে, এটা আমরা জানি। আর এমপ্লিফায়ার কিন্তু অন্য, আর মোটর হলো কি শক্তি উৎপাদন করা, জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বিদ্যুৎ থেকে শব্দ, এমপ্লিফায়ার হচ্ছে ওই ধরনের ভোল্টেজ ড্রপ আউট করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রধান উপকরণ কোনটি, ক নম্বর হচ্ছে ইন্টারনেট। তথ্য প্রযুক্তির সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট। না থাকলে কম্পিউটারও চলবে না, স্মার্টফোনও চলবে না, কম্পিউটারও চলবে না। তো কম্পিউটার সাধারণত কোন সংখ্যা ব্যবহার করা হয়, গ নম্বর বাইনারি। কারণ বাইনারি হচ্ছে 0 1 0 1 1 1, এগুলো হচ্ছে বাইনারি। বাইনারি ছাড়া কম্পিউটার ভাষা বোঝে না। তারপর কোন তথ্য ডিজিটাল উপাত্তর আকার থাকলে তাকে কি বলা হয়, খ নম্বর ডিজিটাল কন্টেন্ট। এটাকে বলা হয়েছে কি ডিজিটাল কন্টেন্ট। কোনটি কম্পিউটারকে মস্তিষ্ক বলা হয়, ক নম্বর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণকে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। তারপরে এএলইউ এর পূর্ণরূপ হচ্ছে অ্যারোমেটিক লজিক ইউনিট। অ্যারোমেটিক লজিক ইউনিট। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। তারপর নেটওয়ার্ক, সিপাই, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কী ধরনের ল্যাব এবং কম্পিউটারিং, সেটা হচ্ছে কি অবকাঠামো কাঠামো। কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা চতুর্থ প্রজন্মে মোবাইলে আইপি ডাটা প্রযুক্ত করা হয়েছে। তো নেক্সট ক্ষেত্রে আমাদের এখন তারপর 71 নম্বর লেখা আছে হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীকেও যুক্ত করেছে, ক নম্বর ঈশ্বরদী এবং ভেড়ামারা। ঈশ্বরদী এবং ভেড়ামারা কোনটি নদী বন্দর নয়, গ নম্বর হচ্ছে বেনাপোল। বেনাপোল কিন্তু নদী বন্দর নয়, এটার কাছে কি বেনাপোলার ট্রেন আছে। চাঁদপুর কিন্তু নাই। আর নারায়ণগঞ্জ কিন্তু একটা আমাদের শিল্প এলাকা। নিচে কোন পদের মধ্যে সেনাবাহিনী সর্বোচ্চ, ক নম্বর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল। সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বড় পদ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল। বাংলাদেশের সর্বপ্রথম এই জামাত সাধারণত কোথাও অনুষ্ঠিত হয়, হচ্ছে 16 বিঘা ঈশ্বরগঞ্জ। এখানে প্রায় পত্রিকায় দেখছিলাম 1 থেকে 1.5 কোটি মানুষের সমাগম হয়। টেকনাফ এবং তেঁতুলিয়া কোন জেলার মধ্যে অবস্থিত, টেকনাফ হচ্ছে সবচেয়ে কি টেকনাফ এবং তেঁতুলিয়া এটা হচ্ছে কক্সবাজার পঞ্চগ্রাম। এই তেঁতুলিয়া আছে পঞ্চগ্রামে এবং টেকনাফ আছে কক্সবাজারে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। পঞ্চগড় হচ্ছে উত্তরবঙ্গ এলাকা। প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু আছে, ক নম্বরে 5ম শ্রেণী পর্যন্ত। তারপরে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি, সঠিক হচ্ছে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে জাপান, কিন্তু আমাদের অনেক বই বস্তু আছে মুম্বাই। আমি কিন্তু পড়েছিলাম মুম্বাই। তো সেশন জোট কোন দেশের অংশ, ক নম্বর হচ্ছে সেনজেন কোন দেশের অংশ, ক নম্বর হচ্ছে লুমেসবার্গ। সেনজেন লুমেসবার্গ দেশের অংশ। ড্রোন কি, খ নম্বর হচ্ছে চালকবিহীন একটি বিমান। ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন।
সো যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত অপেক্ষা করেছেন 80টা এমসিকিউ পড়ার বা দেখার জন্য বা নিজেকে জানার জন্য তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে আজকে প্রথম লেকচার আমার, সেটা হবে এক্সপেন গ্রাফিক্সি আর পিএসআইসি ড্রয়িংয়ে। সো আমি সর্বপ্রথম আজকে লিখতেছি, সেই কারণে আমার লেখার ধরন এবং প্রেজেন্টেশন অনেকটাই ভুল হতেই পারে। আর সেক্ষেত্রে এখানে দুইটা গণিত ভুলভাল হয়ে গেছে, মানে প্রথমে ভুলটা প্রোভাইড তারপরে ভালটা প্রোভাইড। সেক্ষেত্রে যেহেতু লং ভিডিও, এটার আমি এডিট করব না করার কারণে ছাড়বো। নেক্সট ভিডিওগুলো আমি এর থেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আপনারা যদি এই গ্রুপে জয়েন হতে পারেন তাহলে অবশ্যই নিচে টেলিগ্রাম যুক্ত আছে, সেখানে আপনারা যুক্ত হলেই এখানে প্রতিদিনকার যে পার্টের অংশগুলো থাকে সেগুলো পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। এতটুকু।